হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আগের টপিকগুলো আমাদের যেটা ছিল বুদ্ধির ডেফিনেশন, মিনিং, ক্লাসিফিকেশনের উপর একটা ভিডিও আমি অলরেডি তোমাদের বানিয়েছি, তোমরা দেখেছো হয়তো। নেক্সট একটা ক্লাসে আমাদের বুদ্ধির যে সমস্ত থিওরিগুলো আছে সেই থিওরির উপরে একটা ভিডিও বানানো হয়েছে। আজকে নেক্সট তোমাদের একটি আরও নতুন টপিক তোমাদের বলেছিলাম আমি যখন ক্লাসগুলো নিয়েছিলাম। দেখবে তোমরা যে তোমাদের প্রত্যেকটা থিওরিকে আলাদা আলাদাভাবে আমি এক একটা ক্লাসে নেব। তো আজকে তোমাদের যেটা স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরিটি আমরা আজকে আলোচনা করব। এই থিওরিটিও কিন্তু বিএড, ডিএলএড, টেটের এক্সামের ক্ষেত্রে, যে কোনো টেট, সেন্ট্রাল টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট আর অন্য কোনো স্টেটের টেটের ক্ষেত্রেও কিন্তু এই ইন্টেলিজেন্সের যে থিওরিটা খুব ইম্পর্টেন্ট। তার আগে বলবো অবশ্যই তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। তো দেখো এরপর স্পিয়ারম্যানের যে তত্ত্বগুলি দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি বা দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরি বা যেটাকে বাংলায় বলে দ্বি উপাদান তত্ত্ব। তার এই তত্ত্বটিকে দেখো আমরা খুব ইজি প্রসেসে, অনেকগুলি যেহেতু থিওরি আছে, অনেকগুলি থিওরির অনেক রকমের কনসেপ্ট রয়েছে, তো আমরা যদি একটু ইজিলি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করি তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আমরা মনে রাখতে পারবো সহজে। তো দেখো খুব ইজিলি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তো স্পিয়ারম্যানের যে টু ফ্যাক্টর থিওরিটি তিনি দিয়েছিলেন মূলত গণিত নির্ভর তত্ত্ব, গাণিতিক তত্ত্ব। তিনি টোটালি গণিত নির্ভর তত্ত্বের উপরে কিন্তু তার তত্ত্বটি এটি দিয়েছিলেন। তিনি একটি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি বলে একটা বইতে কি করেছিলেন, তিনি প্রথম বলেছিলেন আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে এই তত্ত্বটি তিনি দিয়েছিলেন এবং এই তত্ত্বের ব্যাপারে তিনি কিছু আলোচনা করেছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে এই টু ফ্যাক্টর থিওরি, তিনি বলেছিলেন বুদ্ধি মূলত, তার তত্ত্বের বা তার থিওরির মূল বক্তব্য ছিল যে বুদ্ধি মূলত দুটি অ্যাবিলিটির দ্বারা কিন্তু হয়ে থাকে। ফার্স্ট কি জি অর জেনারেল অ্যাবিলিটি বা সাধারণ শক্তি। সেকেন্ড তিনি কি বলেছিলেন এস ফ্যাক্টর অর স্পেসিফিক এবিলিটি বা বিশেষ বুদ্ধি। তাহলে স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর কি, টু ফ্যাক্টরের দ্বারা বুদ্ধি কীভাবে বিবেচনা করা হয় বা বুদ্ধি নির্ভর করা হয় কোন দুই ফ্যাক্টরের দ্বারা? এক হচ্ছে জি ফ্যাক্টর, সেকেন্ড হচ্ছে এস ফ্যাক্টর। জি ফর জেনারেল এবিলিটি, এস ফর স্পেসিফিক এবিলিটি। জি ফর সাধারণ শক্তি বা জেনারেল, এস ফর বিশেষ বুদ্ধি, স্পেসিফিক। ক্লিয়ার? এরপর দেখো আমরা এই তত্ত্বটি সম্পর্কে আর কি কি জানবো বা এই থিওরিটি সম্পর্কে। না, তিনি বলেছিলেন জি প্লাস এস সমান ইন্টেলিজেন্স বা জেনারেল প্লাস স্পেসিফিক ইজিক্যাল টু ইন্টেলিজেন্স। এটা ছিল স্পিয়ারম্যানের থিওরির মূল বক্তব্য। এরপর দেখো তার যে থিওরিটিকে কোন কোন মনোবিদ ক্রিটিসাইজ করেছেন। না, স্পিয়ারম্যান ওয়াজ ক্রিটিসাইজ ইন 1916 বাই গডফ্রে থমসন। গডফ্রে থমসন দ্বারা তার এই তত্ত্বটি বা তার এই থিওরিটি ক্রিটিসাইজ হয়েছিল বা সমালোচিত হয়েছিল কত সালে? 1916 সালে। নেক্সট কি দেখো, থর্নডাইক অলসো ক্রিটিসাইজ হিজ থিওরি। মনোবিদ থর্নডাইকও এই স্পিয়ারম্যানের টু ফ্যাক্টর থিওরিটিকে ক্রিটিসাইজ করেছিলেন বা সমালোচনা করেছিলেন। ঠিক আছে, এরপর আমরা দেখো এই জেনারেল এবিলিটি কি আর স্পেসিফিক এবিলিটি কি। স্পিয়ারম্যান জেনারেল এবিলিটি কোনগুলোকে বলতে চেয়েছেন আর স্পেসিফিক এবিলিটি কোনগুলোকে বলতে চেয়েছেন, এগুলো এরপর আমরা জানবো। দেখো জেনারেল এবিলিটি, জেনারেল এবিলিটি, ঠিক আছে। জেনারেল এবিলিটি বা এবিলিটিস, এই জেনারেল এবিলিটিস বা জি ফ্যাক্টর, জি ফ্যাক্টর, ঠিক আছে। এখানে জেনারেল এবিলিটি বলতে বা জেনারেল এবিলিটি কি সেই বিষয়ে আমরা একটু জেনে নেব। স্পিয়ারম্যানের জি প্লাস এস ইজিক্যাল টু ইন্টেলিজেন্সি। তো এখানে জি এর জেনারেল ইন্টেলিজেন্সির ব্যাপারে আমরা একটু আলোচনা করব। প্রথমে কি জেনারেল এবিলিটি বলতে ইনি বলেছেন
যে ইট ইজ এ ইউনিভার্সাল ইনবর্ন এবিলিটি, বা এটাকে তিনি বলেছেন যে সর্বজনীন এবং বংশগত, এটাকে তিনি সর্বজনীন এবং বংশগত বলেছেন বা জিনগত বলতে চেয়েছেন জেনারেল এবিলিটিসটাকে। কি? ইট ইজ ইউনিভার্সাল, কি বলেছেন? ইট ইজ ইউনিভার্সাল ইনবর্ন এবিলিটি, ইনবর্ন এবিলিটি। ঠিক আছে, কি বলেছেন? ইট ইজ ইউনিভার্সাল ইনবর্ন এবিলিটি। বাংলায় কি বলবো এটাকে? না এটি সর্বজনীন এবং বংশগত। এটি ইউনিভার্সাল মানে এটি হচ্ছে সর্বজনীন এবং বংশগত। ক্লিয়ার? সেকেন্ড দেখো, সেকেন্ড তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইট ইজ কনস্ট্যান্ট, ইট ইজ কনস্ট্যান্ট, ইট ইজ কনস্ট্যান্ট, বা এটিকে কি বলবো বাংলায়? এটি কি? এটি ব্যক্তির মধ্যে একটি ধ্রুবক অবস্থায় থাকে, এটি ব্যক্তির মধ্যে একটি ধ্রুবক অবস্থায় থাকে। ক্লিয়ার? 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি বলবো? দ্য অ্যামাউন্ট অফ জি বা জেনারেল ফ্যাক্টর, the amount of G differs from individual to individual, to individual। তার মানে তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে ব্যক্তিভেদে এর কিন্তু পার্থক্য দেখা যায়। জেনারেল ফ্যাক্টরের কি? না ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায়। ক্লিয়ার? 4 নম্বরে কি বলেছেন? 4 নম্বরে তিনি বলেছেন ইট ইজ ইউজড ইন এভরি অ্যাক্টিভিটি অফ লাইফ, it is used in every activity in life, every activity in life। তার অর্থ কি বলতে চেয়েছেন তিনি? এখানে তিনি বলতে চেয়েছেন যে এটি ব্যক্তির সব প্রয়োজনেই লাগে বা সব কাজেই লাগে। ইট ইজ ইউজড ইন এভরি অ্যাক্টিভিটি ইন লাইফ। কি? না এটি ব্যক্তির সব কাজেই প্রয়োজন হয়, এটি ব্যক্তির সব কাজেই প্রয়োজন হয়। নেক্সট কি বলেছেন? নেক্সট বলেছেন গ্রেটার দ্য কি বলেছেন? গ্রেটার দ্য জি in an individual, greater is his success, greater is his success in life, তার অর্থ কি বলতে চেয়েছেন তিনি? এখানে বলেছেন তিনি যে ব্যক্তির মধ্যে পরিমাণ যত বেশি সাফল্যের সম্ভাবনা তত বেশি, ব্যক্তির মধ্যে এটি যত পরিমাণে থাকে তার সাফল্যের সম্ভাবনাও কিন্তু বেশি থাকে। তাহলে আমরা জেনারেল এবিলিটি সম্পর্কে কি কি জানলাম? যে ইট ইজ ইউনিভার্সাল ইনবর্ন এবিলিটি, তার মানে কি? না এটি সর্বজনীন এবং এটি বংশগত। সেকেন্ড কি? ইট ইজ কনস্ট্যান্ট, এটি কি ধ্রুবক অবস্থায় রয়েছে। দ্য অ্যামাউন্ট অফ জি ডিফার্স ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তার মানে কত পরিমাণ জি ফ্যাক্টর থাকবে এটি কিন্তু ব্যক্তিভেদে কি হয় এর পার্থক্য কিন্তু দেখা যায়। ইট ইজ ইউজড ইন এভরি অ্যাক্টিভিটি ইন লাইফ, এটি প্রত্যহ জীবনের সব কাজে কিন্তু এটি প্রয়োজন হয়ে থাকে বা ব্যবহার হয়ে থাকে। গ্রেটার দ্য জি ইন অ্যান ইনইন্ডিভিজুয়াল গ্রেটার ইজ হিজ সাকসেস ইন লাইফ, তার মানে কি? না ব্যক্তির মধ্যে এর পরিমাণ বা জি ফ্যাক্টরের বা জি এবিলিটিসের পরিমাণ যত বেশি থাকবে
সেই ব্যক্তি সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। যে ব্যক্তির জি ফ্যাক্টর যত বেশি থাকবে তার সফল হওয়ার কিন্তু প্রবাবিলিটি বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমরা জি ফ্যাক্টর সম্পর্কে যেগুলি জানলাম, এরপর দেখো আমরা জেনে নেব এস ফ্যাক্টরের ব্যাপারে। ক্লিয়ার এগুলো তোমরা? এরপর দেখো এস ফ্যাক্টর বা স্পেসিফিক। এরপর দেখো এস ফ্যাক্টর বা স্পেসিফিক। জেনারেল ফ্যাক্টরের পরে আমরা আলোচনা করব স্পেসিফিক বা বিশেষ। স্পেসিফিক এবিলিটি, ঠিক আছে, বা এস ফ্যাক্টর বা এস ফ্যাক্টর। এরপর এস এর যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখে নেব। দেখো এস এর ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা জেনে নেব। এস এর ক্যারেক্টারিস্টিক্স, ইট ইজ লার্নড অ্যান্ড acquire the environment, acquired in the environment. নেক্সট দেখো, তার মানে কি? ইট ইজ লার্নড অ্যান্ড অ্যাকুয়ার্ড ইন দ্য এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে কি না, এগুলি হচ্ছে প্রধানত কি না, লার্নড মানে অর্জিত, মানে এগুলো অর্জন করতে হয়। এই স্পেসিফিকটা অ্যাকুয়ার্ড ইন দ্য এনভায়রনমেন্ট, এটা অর্জন করতে হয়, অর্জিত। ঠিক আছে? দেখো ইট ভেরিয়াস ফ্রম activity to activity in the same individual. কি বলা হচ্ছে? ইট ভেরিয়াস ফ্রম অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল। তার মানে কি? এটা কি হয় না, ব্যক্তি বিশেষে বিশেষ ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান থাকে। ইট ভেরিয়াস ফ্রম অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? থার্ড দেখো, individual differs in the individual differ in the amount of ability. তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানতে পারলাম যে এস কি না, এস হচ্ছে এগুলো একটি অর্জিত, মানে স্পেসিফিক এবিলিটিটা হচ্ছে অর্জিত। ঠিক আছে? এক্ষেত্রে কি হয় না, ব্যক্তির প্রতিটি কাজে পৃথক পৃথক শক্তির প্রয়োজন হয়ে থাকে। থার্ড কি জানলাম? ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। আর কি জানলাম? যে একই ব্যক্তির মধ্যে একাধিক বিশেষ শক্তি থাকতে পারে এবং সেগুলো একটির থেকে আরেকটি ভিন্ন হতে পারে। তাহলে একজন ব্যক্তির কিন্তু অনেকগুলি স্পেসিফিক এবিলিটি বা এস ফ্যাক্টর থাকতে পারে। ঠিক আছে? এরপর দেখো, এরপর যে আসল যে থিওরিটি, তাহলে আমরা এস ফ্যাক্টর কোনগুলি আর জি ফ্যাক্টর কোনগুলি জানলাম। এরপর স্পিয়ারম্যান যেটি বলতে চেয়েছে তার তত্ত্বের যে মূল কথা সেটা আমরা দেখো জানবো।
তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন যে একজন ব্যক্তির মধ্যে, তিনি বলতে চেয়েছেন একটি ব্যক্তির মধ্যে বা একজন ব্যক্তির মধ্যে বুদ্ধিমূলক কাজে যে কোনো ব্যক্তির না বুদ্ধিমূলক কাজের জন্যই কিন্তু জি ফ্যাক্টরের প্রয়োজন হয়ে থাকে। প্রত্যেক বুদ্ধিমূলক কাজের জন্য কিন্তু ব্যক্তির জি ফ্যাক্টরের প্রয়োজন হয়, আর বিশেষ কোনো কাজের জন্য কিন্তু আমাদের স্পেসিফিক ফ্যাক্টরের প্রয়োজন হয়। একটা আমি উদাহরণ দিচ্ছি, আশা করি উদাহরণটা দেওয়ার পর তোমাদের থিওরিটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কোনো একজন ব্যক্তির যদি জি ফ্যাক্টর থাকে বা জি এবিলিটিগুলি থাকে, তাহলে সে সমস্ত বিষয়ে কিন্তু ভালো নাম্বার পাবে। কোনো একজন ছাত্র বা ছাত্রী যদি জেনারেল এবিলিটি বেশি থাকে, তাহলে সেই ছাত্র বা ছাত্রী কিন্তু সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে ভালো নাম্বার পাবে। যদি তার একটি বিশেষ কোনো স্পেসিফিক এবিলিটি থাকে কোনো একটা নাম্বারে, হয় আর্টসের সাবজেক্ট আর কোনো সায়েন্সের স্পেসিফিক সাবজেক্ট বা কোনো ম্যাথমেটিক্সে, তো সেই ছাত্র বা ছাত্রীটি সমস্ত বিষয়ে ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও কিন্তু ম্যাথমেটিক্সে সব থেকে ভালো নাম্বার পাবে, কারণ সেই স্পেসিফিক এবিলিটিটার জন্য। অপরদিকে যদি কোনো শিক্ষার্থীর বা কোনো স্টুডেন্টের কি হয় না, স্পেসিফিক হয়তো জেনারেল এবিলিটি ভালো নয় বা জেনারেল এবিলিটি কম, কিন্তু কোনো একটা বিশেষ ক্ষেত্রে তার স্পেসিফিক এবিলিটি রয়েছে, তো সেক্ষেত্রে সে হয়তো অন্যান্য সাবজেক্টে বা অন্যান্য বিষয়ে কম নাম্বার পেতে পারে, কিন্তু যেহেতু তার স্পেসিফিক একটা এবিলিটি রয়েছে কোনো একটি বিশেষ সাবজেক্টে, তো সেই বিশেষ সাবজেক্টটাতে কিন্তু ভালো নাম্বার সেই ব্যক্তিটি বা সেই শিক্ষার্থীটি কিন্তু পাবে। এটি হচ্ছে তার তত্ত্বের মূল কথা। তাহলে তিনি বলতে চেয়েছেন এখানে স্পিয়ারম্যানের মধ্যে বিশেষ বিশেষ বুদ্ধি, তার মতে কি দেখো স্পিয়ারম্যান কি বলতে চেয়েছেন, বিশেষ বিশেষ বুদ্ধি, তার তত্ত্বের মূল কথা দেখো কি বলতে চেয়েছেন তিনি। বিশেষ বিশেষ বুদ্ধি স্পিয়ারম্যান বলতে চেয়েছেন কি না, বিশেষ বিশেষ বুদ্ধি সামর্থ্যের সঙ্গে বিশেষ বিশেষ বুদ্ধি সামর্থ্যের সঙ্গে একটি সাধারণ সামর্থ্য কি না, একটি সাধারণ সামর্থ্য সর্বদা বিদ্যমান থাকে, সর্বদা বিদ্যমান থাকে। তাহলে আমরা তার এই যে থিওরি, টু ফ্যাক্টর থিওরিটি আমরা জানতে পারলাম নিশ্চয়ই, যে যখন কোনো শিক্ষার্থী সমস্ত জি ফ্যাক্টর থাকছে, সমস্ত বিষয়ে ভালো নাম্বার, সমস্ত বিষয়ে ভালো নাম্বার মানে হচ্ছে জি এবিলিটি, ঠিক আছে। সমস্ত বিষয়ে যখন ভালো নাম্বার পায় তার জি এবিলিটি থাকছে জেনারেল এবিলিটির জন্য। কোনো বিশেষ বিষয়ে ভালো নাম্বার পাচ্ছে, কোনো বিশেষ বিষয়ে ভালো নাম্বার তখন হচ্ছে এস এবিলিটি বা এস ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে জি ফ্যাক্টর থাকলে কি সমস্ত বিষয়ই ভালো হয়ে থাকে, বেসিক সমস্ত বিষয় ভালো। আর কোনো একটি স্পেসিফিক যদি কোনো এবিলিটি থাকে, তাহলে সেই স্পেসিফিক কাজেই কিন্তু ভালো হবে। অনেক সময় দেখা যায় কোনো শিক্ষার্থী বা কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তি হয়তো পড়াশোনাতে ভালো নাম্বার পায় না, বা ভালো নাম্বার পায় না, বা ভালো র্যাঙ্ক করে না স্কুলে বা কলেজে, কিন্তু দেখা যায় সেই ব্যক্তি হয় গানে ভালো হয়ে থাকে, বা নাচে ভালো হয়ে থাকে, বা পেন্টিংয়ে ভালো হয়ে থাকে, বা একটা স্পেসিফিক কোনো একটা
হয়তো তার মধ্যে ট্যালেন্ট রয়েছে, যেটা নিয়ে সে কিন্তু উচ্চ পর্যায়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই ব্যক্তির জেনারেল এবিলিটি কম থাকা সত্ত্বেও সেই বিষয়ে স্পেসিফিক এবিলিটি থাকার জন্য বা এস ফ্যাক্টর থাকার জন্য সে ওই বিষয়ে কিন্তু ভালো নাম্বার পায়। অপরদিকে যদি জেনারেল এবিলিটি ভালো, তার সাথে হয়তো স্পেসিফিক কোনো একটা বিষয়ে স্পেসিফিক এবিলিটি রয়েছে, তাহলে সমস্ত বিষয় ভালো হওয়ার সাথে সাথে সেই স্পেসিফিক বিষয়টি কিন্তু জেনারেল সমস্ত এবিলিটিগুলোর থেকেও কিন্তু আরও বেশি তার ভালোটা আমরা দেখতে পাই। সে ভালো নম্বরের দিক থেকে হোক বা কোনো প্রগতির দিক থেকে হোক, তার ক্রিয়েটিভিটির দিক থেকে হোক বা অন্য আরও কিছু ভালোর দিক থেকে আমরা কিন্তু এই স্পেসিফিক এবিলিটিটার জন্য তার মধ্যে দেখতে পাই। তো আমাদের এই স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরিতে তিনি এই কথাগুলি বলতে চেয়েছেন। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম আজকের এই বিষয়টি। তাও যদি তোমাদের স্পিয়ারম্যানের 2 ফ্যাক্টর থিওরি সম্পর্কে কোনো রকম কোয়েরি থাকে বা কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি অবশ্যই সেটা তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো অবশ্যই। আর আজকে তোমাদের 2 ফ্যাক্টর থিওরির নেক্সট কোনো ক্লাসের নেক্সট যে থিওরিগুলো রয়েছে বুদ্ধির, সেই থিওরিগুলো আমরা আলোচনা করব। তো আজকে আরেকটা দেখে নাও তোমরা, এখানে তিনি যেটা বলতে চেয়েছেন যে বিশেষ বিশেষ বুদ্ধি সামর্থ্যের সঙ্গে একটি সাধারণ সামর্থ্য সর্বদা বিদ্যমান থাকে। তো এখানে কিন্তু তিনি কি বলেছেন, এটাকে যদি আমরা জি ধরছি, এটাকে S1, S2, S3, S4, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে জেনারেল এবিলিটি, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, জেনারেল এবিলিটি। আর এগুলো কি, স্পেসিফিক এবিলিটি। কোনো একটি ব্যক্তির জেনারেল এবিলিটি থাকে কিন্তু তার সাথে কিছু কিছু স্পেসিফিক এবিলিটিও থাকে, ঠিক আছে। তো তিনি এটাই বলতে চেয়েছেন, দেখো এই তার যে ডেফিনেশনটা বা এই তিনি যেটা বলতে চেয়েছেন তার যুক্তি সহকারে এই ছবিটি তোমাদের দেখালাম। দেখো বিশেষ বিশেষ বুদ্ধি সামর্থ্যের সঙ্গে একটি সাধারণ সামর্থ্য সর্বদা বিদ্যমান থাকে। এটি হচ্ছে সাধারণ সামর্থ্য, যেটি সমস্ত বিশেষ বিশেষ সামর্থ্যের সঙ্গে কিন্তু রয়েছে এই জিটি, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, বিশেষ বিশেষ বুদ্ধি সামর্থ্যের সঙ্গে একটি সাধারণ সামর্থ্য বিদ্যমান থাকে, এটা স্পিয়ারম্যান বলেছেন। ক্লিয়ার? তাহলে তোমাদের এই ক্লাস সম্পর্কে যা যা বক্তব্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকের মতন এখানেই।